ওনার বহু স্পিচ থেকেও এটা রিভিলড হয়েছে যে আমি কমফর্টেবলি কাজ যে করবো তার জন্য তো একটা প্রপার পরিবেশ দরকার, সেটা আমার মধ্যে নেই। এই যে ডিসকমফর্ট, এই যে সেন্স অফ ডিসকমফর্ট, এই যে এটা আমার ভালো লাগছে না, এটা আমার চলছে না, এই সেন্স অফ ডিসকমফর্টটা কিন্তু বিভিন্ন রকমভাবে রিভিলড হয়েছে বাই ওয়াকার। সুতরাং আজকে দাঁড়িয়ে যে গোটা এনভায়রনমেন্টাল প্রেজেন্সটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, যে বাংলাদেশের আর্মি ঠিক নেই, র্যাব ঠিক নেই, বা কে কোথায় আছে ঠিক নয়, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বাংলাদেশের আর্মি তো একটা টেকনিক্যাল সাবজেক্ট লাইন। আমি ওয়াকার সাহেব নিজে বহুবার ভারতবর্ষের ট্যুর করেছেন, বহুবার ভারতবর্ষের সৈন্যবাহিনীর সাথে ওঠা বসা করেছেন, ট্রেন্ড হয়েছেন, সেখান থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছেন। উনি জানেন এই ধরনের ফলস ফেক মিডিয়া ন্যারেটিভ কতটা উনার ব্যক্তিগত এবং গোটা দেশের ক্ষতি করতে পারে। তাই জন্য উনি কোথাও গিয়ে হয়তো, আমার ধারণা, আমরা তো আজ অবধি ওয়াকার সাহেবের মুখে এটা শুনিনি যে ভারত আক্রমণ করবে। ওয়াকার সাহেব তো আজ অবধি কোনোদিনই বলেনি যে আমরা ভারতবর্ষকে একদম গুড়িয়ে দেবো, আমরা যে কোনো সময় আক্রমণ করব। তো এই কথাগুলো বলেনি কেন? কারণটা হচ্ছে উনি এটা মিন করেন না, তাই উনি বলেননি। এবং উনি কোনোদিনই এই জিনিসটা ওনার মাথায় নেই যে এই জিনিসগুলো করাটা খুব প্রয়োজনীয়। কারণ উনি রিয়ালিটি অফ মিলিটারি সায়েন্সটা বোঝেন। উনি তো একটা জেনারেল, উনি তো মিলিটারি নলেজ আছেন, তাই উনি তো একটা দেশকে পরিচালনা করছেন উনি ওনার সেক্টরে। তো সেইখান থেকে উনি কোনো জায়গাতেই তিনি আটকাতে পারছেন না, মানে দেশের মধ্যে ঘটে চলা। এবার আমি আপনার কাছে যে জায়গাটাতে আসবো, যে সালতানাতে বাংলা বা হাদির ম্যাপ বা মোহাম্মদ ইউনুস শমশাদ মির্জার হাতে যে ম্যাপটা তুলে দিয়েছেন, আমরা সেই ছবিও দেখিয়েছি এবং আপনিও জানেন। এতবার করে ভারতের নানা অংশকে কেটে সেভেন সিস্টার্সকে কেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভারত কেন এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে রয়েছে? ভারতের স্টেপটা কি হবে? ধরো কোথাও একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ঠিক আছে, কাঁচের হোটেল, বাইরে দেখবে কাঁচের ওপাশে বহু লোক হাঁ করে এরকম করে দাঁড়িয়ে দেখে যে বার্থডে কেক কাটা হচ্ছে, ওকে খাওয়াচ্ছে। খুব দুঃখের দৃশ্য, কারণ হয়তো তারা অভুক্ত, বহুদিন খায়নি কেক খেতে। এটা একটা খুব সিম্প্যাথেটিক দৃশ্য। তো কিছু ক্ষেত্রে তখন একটা দায়িত্ববোধ হয়ে পড়ে কেক নিয়ে বাইরে গিয়ে তাদের দেওয়া। কিছু মানুষ আছে যারা ওটা দেখেও কিছু না করে নিজের কেকটা নিজে খেয়ে নেয়। পয়েন্টটা হচ্ছে, আমাদের যদি কাক এসে কানের কাছে ক্যাঁ করে, আমি কি কাকের পিছনে দৌড়বো? এটাই কোনো বুদ্ধিমান দেশের একটা রাষ্ট্রীয় চেতনা হতে পারে? কেন যাবো বলো? আমি এখানে বসে বসে বলি অমিতাভ বচ্চন একটু কম লম্বা হলে ভালো হতো, রেখাকে আরেকটু কম সুন্দর দেখতে হলে ভালো হতো। ওদের কি যায় আসে যে কে আমি কি বলছি? অমিতাভ বচ্চন কালকে আমার বাড়িতে এসে বলবে আপনি আমাকে এই কথা বলেছেন কেন? দেখুন, মা বলতে একটা বাচ্চা ছেলে রাজনীতি করছে, ওটা ম্যাপ বানাবে না? একটা ছাত্র রাজনীতি কী করবে? ম্যাপ পয়েন্টিং করবে, জিওগ্রাফিতে নাম্বার পাবে, এইগুলো তো একটা ছাত্র জীবনে হয়। এটাই তো আমি এক্সপেক্ট করি। ভুলভাল করছে এটা আলাদা ব্যাপার, শুধরে দেওয়া যাবে, কিন্তু এইগুলোই করবে। একটা বাচ্চা ছেলে, বুড়ো মানুষ, সে একটা ভালো বাড়িতে থাকছে, একটা রিল্যাক্স করছে, এনজয় করছে, থাকুকটা। এই নিয়ে ভারত কি করবে? ভারত তো অবজার্ভ করছে সব কিছু, ভারত তো নোট করছে। কিন্তু এর পেছনে আপনার কি কোথাও মনে হয় যে পাকিস্তান বা আইএসআই এর একটা হাত থাকলেও থাকতে পারে? দেখো, অপারেশন সিন্দুরে না, আমরা আমি জানি না, আই এম শিওর তোমারও মিষ্টি দই ভালো লাগে, তো আমরা মিষ্টি দইয়ের হাঁড়ি পেলে ওই মাথাটা খাই, হ্যাঁ না? অপারেশন সিন্দুরে আমরা ওই মিষ্টি দইয়ের মাথাটা খেয়েছিলাম, ঠিক আছে? যদি পাকিস্তান বারবারই করে, এবারে ওই হাঁড়ি আর মাজতে হবে না, এতটাই চেঁচে খাবো, মানে কিছু লেগে থাকবে না হাঁড়িতে আর কি। তো আমার এটা বলার কারণটা হলো যে অপারেশন সিন্দুর, আমি কিছুদিন আগে চ্যানেলে বলেছি কথাটা, অপারেশন সিন্দুর 1 ওয়াজ আ ফার্স্ট ডেট, অপারেশন সিন্দুর 2 উইল বি এ ফুল ফ্লেজেড লাভ অ্যাফেয়ার। মানে সেটার টার্গেট কি আমরা বনানি হতে পারে? ওই যে বললাম, খাবার ভালো একটা লাঞ্চ শেষ হবে, ভালো একটা ডিনার শেষ হবে, তারপর টুক করে একটু মৌরি খেয়ে নেয় না, মুখ শুদ্ধির মতো। কিন্তু বিষয়টা একটু আমি একটু পরিষ্কার হতে চাইবো যে পাকিস্তানের ভেতরে ঢুকে যখন অপারেশন সিন্দুর হয়েছিল, তখন তো টার্গেটগুলো ছিল যে ঘাটিগুলো আমরা বাওয়ালপুর বা এই ধরনের জায়গাগুলো দেখেছিলাম। তাহলে বাংলাদেশের ভেতর টার্গেট পয়েন্টগুলো কি? এইটা খুব কঠিন কাজ, মানে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান আর্মির একটা পাল্টানেরও টার্গেট খুঁজে পাওয়াটা খুব মুশকিল। কারণ বাংলাদেশ জিনিসটা শুরু হতে গিয়ে শেষ হয়ে যায়। মানে আমরা কথায় বলতাম যে প্লেন সোজা হয় না,
সেরকম কোনো ঘাঁটি কি রয়েছে যে কলকাতা থেকে পাকিস্তানে এরকম যে প্লেন ঘাঁটি- উঠলে প্লেনটা সোজা হওয়ার টাইম পায় না, গিয়ে আবার ল্যান্ড করে যায় বাংলাদেশে। তো দিস ইজ দ্য ডিস্টেন্স। তো ঘাঁটি আছে, যেখানে যেখানে ঘাঁটি তৈরি করার চেষ্টা করা হচ্ছেও সেটা ঈশ্বরের কৃপায় ভারতবর্ষ জানে। কোথায় কোথায় কী কী প্ল্যান হচ্ছে এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলে দিতে চাই, সেটাও ভারতবর্ষ জানে। ভারতবর্ষ এটাও জানে যে বাংলাদেশের বসুন্ধরার কোন হোটেলের কোন ফ্লোরে কোন মেক্সিকান ব্যবসায়ীর সাথে কোন সিঙ্গাপুরের ব্যবসায়ীকে সাথে নিয়ে কোন ইয়ং পলিটিক্যাল অ্যাডভাইজার মিটিং করছে এবং সেখানে কি ম্যাপ এবং কত টাকার এক্সচেঞ্জ হচ্ছে সেটাও জানে। ভারত এটাও জানে যে সৌদি আরবিয়ার কোনো এক টাইলস ব্যবসা মার্বেল ব্যবসায়ীর সাথে কার কতটা ঘনিষ্ঠ সম্পর্কের জন্যে কে কোথায় গিয়ে কোন রোলস রয়েস বুক করছে। ভারতবর্ষ জানে, ভারতবর্ষ জানে। ভারতবর্ষ তাদেরকে যেমন আজকের একটা কানের গোড়ায় গুলি খাওয়ার জন্য তাকে সহানুভূতি জানাচ্ছে, তাদেরকে যখন কোনো না কোনো কারণে ভারতবর্ষ একটু আলোচনা করতে চাইবে, ভারতবর্ষর ব্যাপার মানে নিজের ভাষার উপরে দক্ষতার মাধ্যমে আলোচনা করবে। ভারতবর্ষ সবই জানে। ভারতবর্ষ হচ্ছে বাবার মতো, ভারতবর্ষ সব জানে, কিন্তু ভারতবর্ষ কিছু করে না। আমরা যখন ছোটোবেলায় সিগারেট খেতাম, আমার বাবা ঠিক জানতো কোথায় সিগারেটটা রাখি, কোথায় দেশলাইটা রাখি। যদিও সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাও আমি বলে দিচ্ছি, রাখে সেটা জানতেন আমার বাবা। কিন্তু আমার বাবা কোনোদিন কিছু বলেনি, জেনেছে বয়স হয়েছে খাচ্ছে। কিন্তু যদি ছোটোবেলায় সেটা আমার ধরতো, আমাকে তো উল্টো টাঙিয়ে রাখতো। কিন্তু জানে না সেটা ধরার দরকার নেই, কিছু করছে না মানে কিছু জানে না সেটা নয়। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং তার সঙ্গে ভারতবর্ষ কি ভাবছে বা কি পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করা হবে সবটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে 25 তারিখের আগে বাই ডিসেম্বর মাসে কি একটা বড় কোনো কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের ভেতরে? সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আনস্টেবল কন্ডিশন। তো যতটা আমরা জানতে পাচ্ছি আপনাদের প্রচার মাধ্যমগুলোর মধ্যে দিয়ে, বাংলাদেশের মধ্যে ক্রাইম প্রচণ্ড বেড়ে গেছে, বাংলাদেশের মধ্যে দিয়ে সোশ্যাল ডিস্টারবেন্স বেড়ে গেছে, এই আনস্টেবল কন্ডিশন হয়ে গেছে। একটা যাই হোক, একটা ছাত্র লিডারকে এরকম সবার সামনে এরকম না রাতের অন্ধকারে একদম দুপুরবেলায় গুলি করে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশে অবভিয়াসলি ক্রাইম সিনারিওটা খুব খারাপ। চারিদিকে একটা ঝামেলা চলছে। বাংলাদেশে কোন ডেটে কি ঝামেলা হচ্ছে, কে কাকে কখন অ্যাসাসিনেট করে দেয়, কে কাকে কখন মানে হৃদরোগে মারা যায়, কে কোন জায়গায় কি ব্লাস্ট হয়ে যায়, সত্যি খুব চিন্তার বিষয়। এবং বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেসদেরকে আরও সচেতন হওয়া উচিত। না হলে কখন বাংলাদেশের কোন বড় লিডার, মেজর লিডার, ছোটো লিডারের কোনো ক্ষতি হয়ে যাবে। এই জন্য একটু সচেতন হওয়া উচিত সব দিক থেকেই, এই কামনা করি। আশা করি বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক পরিমণ্ডল আবার ফিরে আসবে, বাংলাদেশ আবার স্বমহিমায় আমাদের বন্ধু হিসাবে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশের ভেতরে কি ঘটতে চলেছে বা কি হতে পারে